SWP কি জানতে চাও? তাহলে তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে টপিক অফ ডিসকাশন, যেরকম টাইটেলটা আমাদেরকে বলছে, আমরা আজকে আলোচনা করব SWP নিয়ে। SWPটা কি? এটা ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এটাও একটা ধরনের মিউচুয়াল ফান্ড এবং এটা এসআইপির ঠিক বিপরীত। এসআইপিতে কি হয়? এসআইপিতে প্রত্যেক মাসে আমাদের একটা টাকা চলে যায় হচ্ছে মিউচুয়াল ফান্ডে, যেটা কিনা অটো ডেবিট হয়ে যায় সেভিংস অ্যাকাউন্ট থেকে। SWPতে ঠিক তার বিপরীতটা হয়। কি হয় যে আমাদের একটা টাকা অলরেডি লগ্নি করা আছে মিউচুয়াল ফান্ডে, সেখান থেকে প্রত্যেক মাসে আমাদের সেভিংস অ্যাকাউন্টে সে টাকাটা চলে আসে। এবারে এই SWP কাদের জন্য? SWP মোস্টলি দেখা গেছে তাদের জন্য যাদের কিনা রিটায়ারমেন্ট হয়ে গেছে এবং তারা রিটায়ারমেন্টের পরে হাতে বেশ বড়সড় একটা টাকার অঙ্ক পেয়েছে। মোটামুটি দেখা গেছে হিস্টোরিক্যালি যে 50 লাখ টাকা তো হয়ই, 50 লাখ টাকার ঊর্ধ্বেই হয়। এবং তারা তারপর সে টাকাটাকে নিয়ে কি করবে, সেখানে আসে SWP। জেনারেলি দেখা গেছে ভারতীয় যারা সিটিজেন, বিশেষ করে বাঙালিরা, সে টাকাটাকে নিয়ে সিনিয়র সিটিজেন স্কিমে যান, অথবা আবার একটা এফডি করেন, অথবা পোস্ট অফিসে কিছু একটা করে বসেন, MIS বা এরকম ধরনের, বা পেনশন স্কিমে দেন। এরা দেখা যায় যে হিস্টোরিক্যালি রিটার্ন দিয়েছে 8% অ্যাপ্রক্স, আমি বলছি গিভ অর টেক, মানে কিছু ডেসিমেল পয়েন্ট এদিক ওদিক হতে পারে। আবারও একই কথা বলবো যে ইনফ্লেশন মোটামুটি 7% করে চলে, তার মানে তোমাদের টাকা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করছে 1%। কিন্তু এখানে যেটা গেম চেঞ্জিং ব্যাপার, যেটা আমি বারংবার বলে থাকি, সেটা হচ্ছে যে এফডি বলো বা এই জাতীয় যে মানে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টসগুলো আছে, ডিভাইসেসগুলো আছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমস বলো, এরা তো টাকাগুলোকে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করে, সেটা তো সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করে। সুতরাং তোমাদের টাকাটা কি বাড়বে? তোমাদের টাকাটা বাড়বে না, তোমাদের টাকাটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, তোমাদের টাকা কমবেও না, সেই রিস্কটাও নেই, কিন্তু তোমাদের টাকা কিন্তু বাড়বেও না। ব্যাপারটা কি SWPর তোমাদেরকে আমি হাতে করে বোঝাবো পরে, একটু লিখে ঠিকে, কিন্তু প্রথমে তোমাদেরকে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। কথা বলছি, ধরো একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা রিটায়ারমেন্টের পরে 50 লক্ষ টাকা পেলেন। বাই দ্য ওয়ে, আমি রিটায়ারমেন্টের পরে বলছি, সুতরাং বুঝতেই পারছো যে এই ভিডিওটা আমার অডিয়েন্স জেনারেলি, আমি মানে আমার ডেটা যেটা বলছে সেটা হচ্ছে যে 25 থেকে 35 বছরের মধ্যেকার ছেলেমেয়েরা দেখে। তো আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা তোমাদের মা বাবার সঙ্গে শেয়ার করো, কেননা এই ভিডিওটা তাদের কাছে বেশি করে লাগবে। আর কিছু আমি কি বলবো, কিছু এমন ছেলে মেয়েও আছে হয়তো যারা কিনা এতটা সম্পত্তি পেয়ে গেছে কোনো কারণে, হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটেছে, হয়তো তাদের বাবা মা তাদেরকে ছেড়ে চলে গেছে বা কিছু, তো তাদের যে মানে কি বলবো ব্যাংক ব্যালেন্স সব কিছু সন্তান ইনহেরিট করেছে, তখনও তাদের কাছে এরকম একটা রাশি আসতে পারে। বাট সেটা আমি চাইবো না কারোর সঙ্গে হোক, বা সেটা মানে খুবই রেয়ার কেস। বেশিরভাগ সময় দেখা গেছে যে মানুষের রিটায়ারমেন্টের পরেই তারা এতগুলো টাকা জমাতে পেরেছে। সাধারণ মধ্যবিত্ত বাঙালির কথা আমি বলছি, তখন তারা এই কাজগুলো করে, যে এফডি করলো বা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম করলো, হ্যাঁ, পেনশন স্কিম করলো, পোস্ট অফিসে গিয়ে রাখলো। তো এইভাবে তারা টাকা রাখে, তারপরে সেই টাকার থেকেই প্রত্যেক মাসে একটা ইন্টারেস্ট তারা ড্র করে, যেরকম ইন্টারেস্ট দেয়। যেরকম আমি বললাম সিনিয়র সিটিজেন সেভিং স্কিম 8% করে দেয়, তার মানে ধরে রাখো যদি 50 লক্ষ টাকা সে জমা করে, বাই দ্য ওয়ে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে কিন্তু 30 লাখ অব্দি একটা মানে মার্জিন আছে। তাহলে পরে কেননা আমরা 30 লাখ টাকা দিয়ে করি, হ্যাঁ, আমাদের হিসাবটা সুবিধা হবে। চলো 30 লাখ টাকা দিয়ে আমরা আমাদের পুরো ব্যাপারটাকে বুঝবো। তো 30 লক্ষ টাকা কেউ রেখেছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে, রিটায়ারমেন্টের পরে সেই টাকাটাই সে পেয়েছে এবং সেখান থেকে সে 8% করে পাচ্ছে। তার মানে কত হচ্ছে অ্যানুয়ালি, কত হচ্ছে? 30 লাখের 8% কত হয়? 2,40,000 টাকা। ঠিক বলছি তো হিসেবটা? একদম ঠিক বলছি। তার মানে সেটাকে যদি তুমি 12 দিয়ে ভাগ করো, কারণ এক বছরে 12 মাস হয়, তার মানে মাস গেলে সে ভদ্রলোক বা ভদ্রমহিলা পাচ্ছেন 20,000 টাকা। আমি ধরলাম কষ্ট শেষে সেই টাকাটা দিয়ে উনি চালাচ্ছেন, প্লাস প্রত্যেকটা মানুষের তো কিছু সেভিংস থাকে, তো 20,000 টাকা উনি ওখান থেকে পাচ্ছেন। কিন্তু 20,000 টাকা উনি ওখান থেকে যে প্রত্যেক মাসে পাচ্ছেন, তারপরে কিন্তু ওনার যে কর্পাস, মানে উনি যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে টাকাটা রেখেছেন বা অন্য কোথাও, সেখান থেকে কিন্তু টাকাটা বাড়ছে না, কারণ টাকাটা কম্পাউন্ড হচ্ছে না। এইখানেই মিউচুয়াল ফান্ডে খেলাটা গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, হ্যাঁ, মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। প্লিজ রিড দ্য অফার ডকুমেন্ট কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং, এটা সবাই জানে। এবং তোমাদেরকে ওর জন্যই আমি এখন হাতে করে কিছু জিনিস দেখাবো, শেখাবো, যে জিনিসগুলো তোমরা আয়ত্ত করো, মা বাবার সঙ্গে শেয়ার করো এবং তারপরে নিজেরাও কিছু রিসার্চ করো, জানো, বোঝো। তারপরে আমাদের মতো কোনো যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, প্ল্যানার, এবং সবথেকে বড় কথা যাদের কাছে কিনা অ্যামফি রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাদের থ্রু দিয়েই করো। নিজেরা যদি জেনে করতে পারো, দের ইজ নাথিং লাইক ইট। যদি অতটা সময় ব্যয় করতে না পারো, প্লিজ গেট ইন টাচ উইথ সাম অফ আস। আমার ডিটেলস, মানে আমার সঙ্গে কী করে তুমি যোগাযোগ করবে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, sujoychronicles@gmail.com। সেখানে তোমাদের ফোন নাম্বারটা দেবে, তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করবো। এবার তোমাদেরকে আমি বলছি যে SWP কিভাবে কাজ করে, কিন্তু হাতে কলমে লিখে। আমি আগের দিনও তোমাদেরকে বলছিলাম যে লামসাম ইনভেস্টমেন্টের কথা, তো আমি এখানে ধরলাম যে লামসাম
আবারও বলছি, হাতের লেখা এতটাও বাজে না, কিন্তু এই মানে এক হাতে ক্যামেরা ধরে করা ইটস ভেরি ডিফিকাল্ট। 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। এবার আমি ধরলাম যে আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমই রেখেছি, যেটাকে কিনা বলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সেটা আমাদেরকে মোটামুটি আমি ধরছি 8% মতো দেয়। তাহলে পরে অ্যানুয়াল আমি কত পাচ্ছি? অ্যানুয়াল আমি পাচ্ছি হচ্ছে ₹2,40,000। দেয়ারফর পার মান্থ আমি পেলাম হচ্ছে ₹20,000, তাই তো? 2,40,000কে তুমি 12 দিয়ে ভাগ করবে, 20,000 হচ্ছে। এবার ধরো এইভাবে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা 20-25 বছর চাইলে যতদিন না মানে যতদিন তার আয়ু আছে আর কি, তারপরে কিন্তু তার কর্পাসটা সেমই থাকছে, 30 লাখটা 30 লাখই থাকছে, ঠিক আছে? সে কিন্তু কিছু বাড়াতে পারলেন না। এবারে আমি SWP বোঝাচ্ছি কি। SWP ইজ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এখানে আমি কথার কথা বলছি যে তুমি তোমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা এখানে দিলে, যেটা কিনা তুমি কথা বলছি রিটায়ারমেন্টে পরে পেয়েছো। তোমার ইনভেস্টমেন্ট আমি সেই একই রাখছি। হ্যাঁ, ধরো দুটো বন্ধু আছে, এ ধরো বন্ধু হচ্ছে আনস্মার্ট, আর এ হচ্ছে বন্ধু স্মার্ট। এ কিন্তু আমাদের কাছ থেকে জেনে শুনে নিজের রিসার্চ টিচার্জ করে সমস্ত কিছু জেনে বুঝে গেছে। 30 লক্ষ টাকা এ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখলো না, এটা দিয়ে একটা SWP চালু করলো, নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো। কোন মিউচুয়াল ফান্ড সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। এনিওয়েজ, মিউচুয়াল ফান্ড আমি সবসময় বলেছি যে 10 বছর বা তার ঊর্ধ্বে, 5 বছরের ঊর্ধ্বেই দেখা যায়, বাট হিস্টোরিক্যালি, এটা আমি বলছি না, এটা ডেটার সংখ্যা বলছে, তোমরা নিজেরা চাইলে চেক ইন করতে পারো যে কোনো সাইটে গিয়ে, বা ধরো সেবির ওখানে গিয়েও তুমি চেক করতে পারো যে 10 বছর বা তার ঊর্ধ্বে 12% দিয়েই থাকে, 15%-এর কাছাকাছিও দেয়, বাট আমি মানে বলছি টু বি অন দ্য মোর কনজারভেটিভ সাইড যে 12% রিটার্ন দিচ্ছে। তাহলে পরে মিউচুয়াল ফান্ড আমাকে রিটার্ন দিচ্ছে 12%। কিন্তু আমি এখান থেকে উইথড্র করবো কত? আমি কিছু তো একটা উইথড্র করবো। আমি কথার কথা বলছি, আমি এখান থেকে সেই 8%ই উইথড্র করছি। আমি উইথড্র করছি কত? 8% করলে পরে ওই একই অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, আমি আর করছি না, 2,40,000 টাকা, ঠিক আছে? এইবারে ঘটনাটা হচ্ছে যে এখানে আমাদের যে টাকাটা আছে, আমি ধরো এবারে তোমাদেরকে একটুখানি হাতে কলমে যে ব্যাপারটা বোঝাবার, এই তো টাকাটা আছে। এবার তোমাদেরকে আমি আগের দিনকে বলছিলাম আগের ভিডিওতে যে আমরা যখন লামসাম ইনভেস্টমেন্ট করি, যেরকম SIPতে আমরা যখন মানে প্রত্যেক মাসে ইনভেস্ট করি, আমাদের একটা NAV থাকে প্রত্যেক মাসে, নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী আমরা ইউনিটস পাই। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা ওই ভিডিওটা দেখোনি আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে। কথা বলছি, ধরো যেদিনকে তুমি ইনভেস্ট করলে 30 লক্ষ টাকা, সেদিনকে NAV ছিল, কথা বললাম ₹10। তাহলে পরে টোটাল ইউনিটসের তোমরা কত মালিক হলে? 10 দিয়ে ভাগ করো, 3 লক্ষ ইউনিটস। তোমার কাছে রইলো। এবারে ধরো পরের মাসেই যে তুমি উইথড্র করছো ধরো 20,000 টাকা, তুমি তো একসঙ্গে উইথড্র করবে না, এটা আমি একসঙ্গে দেখিয়েছি পার মান্থ। তাহলে তোমার এখানে আমি এটাও লিখে দিই ভাই, পার মান্থ 20,000। তার মানে 20,000 টাকা যে তুমি উইথড্র করছো, তোমাকে এতটা ইউনিট তোমাকে বেচতে হবে। ধরো এটা জানুয়ারি মাসে করলাম, ফেব্রুয়ারি মাসে ধরো আমি কথা বলছি NAV একটুখানি পড়েছে, এখন ধরো মার্কেট যেরকম পড়ছে, আমি কথা বললাম ₹9 হলো। তাহলে 9 টাকা যদি NAV হয়, তাহলে পরে আমাদেরকে একটুখানি বেশি ইউনিট বেচতে হবে, তাই তো? আমাদের কত ইউনিট বেচতে হবে, কি অবস্থা দেখো, লাস্টে এই ডিজিটাল ওয়াচই আমাকে ক্যালকুলেট করতে হবে। এনিওয়েজ, তো টোটাল ইউনিটস হচ্ছে এত, NAV হচ্ছে এত। তো আমি যদি পার মান্থ 20,000 টাকা উইথড্র করতে চাই, তাহলে আমাকে 20,000-এর অনুপাতে যে মানে ইউনিট, সেটা আমাকে মানে করতে হবে, রিডিম করতে হবে, সেটাকে রিডিমশন বলে। NAV হচ্ছে 9। তাহলে পরে সেই মাসে আমি মানে কত আমার ইউনিটস আমি কম্প্রোমাইজ করছি বা রিডিম করছি, দেয়ারফর ইউনিটস রিডিমড কত না 20,000 ডিভাইডেড বাই 9, সেটা কত হচ্ছে? 20,000 ডিভাইডেড বাই 9, সমস্ত 2 চলে এলো,
চলো আমি এখানে এটাই লিখছি, ঠিক আছে। তারপরে তাহলে পরে আমার ইউনিটস লেফট কত, টোটাল ইউনিটস ছিল আমাদের 3 লক্ষ, 3 লক্ষ থেকে এটা বিয়োগ হবে, বোঝা যাচ্ছে তো? টোটাল ইউনিট ছিল 3 লাখ। এখন এটাকে আমি মানে রিডিম করছি, কারণ আমার 20,000 টাকা লাগবে। তাহলে পরে আমার কাছে এখন ইউনিটস কত বাঁচলো, মাইনাস 3 লাখ, 7777। এটা হচ্ছে আমার ইউনিটস লেফট। এবার তুমি যদি দেখতে চাও, হ্যাঁ, যে তোমার যে কর্পাস ছিল 30 লাখ, সেই 30 লাখটা কত হলো, তাহলে তোমাকে ইউনিটস লেফট তোমার হাতে যেটা আছে সেটাকে তোমাকে ইনটু করতে হবে এনএবি দিয়ে। কেউই 1 মাস পরে এটাকে রিডিম করবে না, ঠিক আছে। তাহলে পরে তোমার কর্পাসের এখন ভ্যালুটা কত হলো, তোমার কর্পাস ভ্যালু কত হলো, ইউনিটস লেফট, এটার সঙ্গে ইনটু করতে হবে তোমাকে কত, প্রিভেলিং এনএবি 9। তার মানে এটাকে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 9 দিয়ে, 26,80,000। ব্যাস, পৃথিবী ধ্বংস হয়ে গেল, তাই তো? কমে গেল না। মার্কেট কি সবসময় এরকম শুয়ে থাকবে? কখনোই না, মার্কেট তো উঠবে। আমাদের মার্কেট তো ক্রমশ ঊর্ধ্বমুখী। ধরো কথার কথা বলছি, তারপরে ধরো 10 থেকে 9 হয়েছিল, 10-এর থেকে তারপরে ধরো 11 হলো, বা ধরো 12 হলো, ধরো এবারে এনএবি হলো 12 টাকা। আমাকে 20,000 তো উইথড্র করতেই হবে প্রত্যেক মাসে। আমি আবার উইথড্র করছি 20,000 টাকা। উইথড্রয়াল আমি এখানে লিখলাম মান্থলি, সেটা হচ্ছে আমার 20,000 টাকা। তাহলে কতগুলো ইউনিটস রিডিম করলাম, ইউনিটস রিডিম কত হবে, 20,000/12। এইবারে দেখো কম হবে, 20,000 / 12। আমি ধরলাম 1,666, ঠিক আছে। এবার তাহলে আমার হাতে কতগুলো ইউনিটস বাঁচলো, এটাকে আমি আবার রিডিম করলাম। therefore ইউনিটস লেফট। আমরা আগে এখানে দেখেছি যে আমাদের 3 লাখ ইউনিট ছিল, সেখান থেকে করার পর ইউনিটস লেফট হলো এত। তাহলে এইটা আমাকে লিখতে হবে প্রথমে 29 আর 4টে 7, 29 4টে 7 মাইনাস এত, -29 4টে 7 মাইনাস 1,666, তাই ছিল তো? ইয়েস স্যার। $2,96,111 ইউনিটস আমাদের কাছে রয়েছে। এবারে ধরো আমি যদি এই সময়তে বেরিয়ে চলে আসি, তাহলে আমরা কত আমাদের কর্পাস ভ্যালু হবে, দেয়ারফর কর্পাস ভ্যালু, এটা আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, হবে হচ্ছে 12। যেহেতু 12 হচ্ছে এই এনএবি, সেটার সঙ্গে এইটা ইনটু হবে 296,111। তাহলে পরে এখন আমার কর্পাস ভ্যালু কত, রিমেম্বার আমি কিন্তু অলরেডি 20 করে দুবার তুলেছি। তাহলে 296,111 করাই আছে, এটার সঙ্গে আমি ইনটু করব হচ্ছে 12। দেখলে কত দাঁড়ালো, 35,53,332 টাকা। তাহলে পরে আমাদের টাকা বাড়ছে না আমাদের টাকা কমছে? যদি আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করতাম, অন্য কোনো এফডিতে রাখতাম, বা আমি পেনশন স্কিম দিতাম, বা মিউচুয়াল বা পোস্ট অফিসে রাখতাম, অ্যাপ্রক্সিমেটলি এরই আশেপাশে কিছু একটা পেতাম। এবং টাকাটা সবসময় তোমার ইন্টারেস্ট ওখানে হয় সিম্পল ইন্টারেস্টের মেথডে। এখানে টাকাটা কম্পাউন্ড হচ্ছে, এবং এটা তো তোমাকে আমি মানে কম্পাউন্ডের এখনও মজাটা তোমাদেরকে আমি দেখাইনি, সেটা দেখানো কমপ্লিকেটেড, সেটা তোমাদেরকে পরে বলছি আমি। তো ব্যাপারটা এইভাবে ক্যালকুলেট হয়, হিসেবটা হচ্ছে এইটা। এবারে আরও কিছু কথা তোমাদের বলবার আছে, আশা করি তোমরা হিসেবটা বুঝতে পারলে। এইভাবে ক্যালকুলেট হয়, ঠিক আছে। এইবারে ঘটনাটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডস ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মার্কেট তো পড়তেও পারে, যেরকম তোমরা দেখলে, পড়তে পারে, বাট ওভার দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স পড়ে না। তাই বলে কি যে কোনো স্কিমে টাকা ঢুকিয়ে দেবো? একদমই না। অনেকেই এরকম আছে যাদের ধরো সেভিংস সেরকম নেই, বা কোনো কারণে তারা সেভিংস করতে পারেনি, বা যে কোনো কারণ হতে পারে, তাদেরকে ইন্টারেস্টের টাকায় চলতে হবে।
তাহলে পরে তারা কি যে কোনো ফান্ডে টাকাটাকে মানে নিবেশ করতে পারবে? একদমই পারবে না। কেননা একটু না একটু রিস্ক তো থেকেই যায়। আমরা চাইবো রিস্কটাকে যতটা সম্ভব কি বলবো মানে মিটিগেট করতে, যতটা সম্ভব রিস্কটাকে মানে লিমিট করতে চাইবো। তো সেখানে আমাদেরকে কীরকম ফান্ডসে টাকাটাকে নিবেশ করা উচিত। আগের দিন যে কথাটা বলছিলাম ওয়ার্ডের সময়, এখানেও কিন্তু অনেকটা সেরকমই প্রিন্সিপাল খাটে। আমাদেরকে এমন ফান্ডস চুজ করতে হবে যেগুলো কিনা লেস রিস্কি। তার জন্য সবার আগে আমি রাখবো হচ্ছে কোন ফান্ডসদেরকে, শুধুমাত্র যদি আমি ডেট ইনস্ট্রুমেন্টে রাখি তাহলে কিন্তু অত রিটার্ন আমরা পাবো না। সুতরাং আমাদেরকে রাখতে হবে হচ্ছে ফ্লেক্সি ক্যাপে, যেখানে কিনা লার্জ, মিড, স্মল এবং 25% ফান্ড ম্যানেজারে ডিসাইড করে সেরকম টাইপের। নয়তো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আমাদেরকে রাখতে হবে, যেখানে কিনা ইকুইটিতে কিছু যাবে, ডেটে কিছু যাবে, গোল্ডে যাবে, কিছু কিছু রিয়েল এস্টেটে যাবে, হাইব্রিড ফান্ডসে যেতে পারে, যেখানে কিনা 65% ইকুইটিতে যায় আর বাকি 35% ইজ আপন দ্য ডিসক্রিপশন অফ দ্য ফান্ড ম্যানেজার। কিছু ডেটে গেল, কিছু অন্য কোনো জায়গায় গেল, এরকম টাইপের ফান্ডসে আমাদেরকে টাকাটা নিবেশ করতে হবে, যেখানে কিনা মার্কেট ভোলাটিলিটি কম। তোমাদেরকে চাইলে পরে আমি এক্ষুনি হুড়মুড় করে প্রত্যেকটা মানে ফান্ডের যে গ্রুপগুলো বললাম সেগুলোতে আমি একটা দুটো করে নাম বলতে পারি, বলে কি লাভ হবে? তোমরা যদি প্রপার রিসার্চটা না করতে জানো তাহলে পরে সেই তো তোমাদের ক্ষতি হবে, এবং সেই ক্ষতিটা তোমাদের হোক আমি চাই না। তো এইরকমভাবে এসডাব্লিউপি কাজ করে। আর এসডাব্লিউপি মানে আমার নিজের দেখা রয়েছে, ঠিক আছে। আমি মানে দেখেছি অনেকের সঙ্গে, আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, তারা আফসোস করছে, রীতিমতো হাত কামড়াচ্ছে যে কেন আগে থেকে এই নলেজগুলো আমরা গ্যাদার করলাম না, কেন আগে থেকে আমরা এই জিনিসগুলো দেখলাম না। যারা একদম অর্থোডক্স, যারা একদম কনভেনশনাল তাদের কথা আলাদা, বাট যারা একটুখানি মানে খোলামেলা চিন্তাভাবনা করে, যারা একটুখানি প্র্যাকটিক্যাল, যারা কিনা বাস্তব দেখছে, যারা কিনা শেয়ার মার্কেট ওঠানামা দেখে, যারা কিনা বুঝতে পারে যে মার্কেট কখন পড়ে। সবসময় তো মার্কেট পড়ে না, এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তখন মার্কেট একটুখানি পড়তে পারে, তখন সোনার দাম বাড়তে পারে। বাজেটের পরে মোটামুটি মার্কেট একটুখানি উত্থান পতন দেখা যায়, একটু ওঠেও মাঝে মধ্যে, একটু কমেও বাট এটা কিন্তু চিরস্থায়ী নয়। আমি আবারও বলছি, ভারতবর্ষের যদি পপুলেশন বাড়তে থাকে, তারা যত কৃপণই হোক না কেন তাদের একটা বেসিক কনজাম্পশন থেকেই যায়। এফএমসিজি বলো, ইলেকট্রিসিটি বলো, বেসিক কিছু ট্রান্সপোর্টেশন বলো, কিছু না কিছু কাজ তো মানুষ করবেই রে ভাই। সে তো আর কৃপণ বলে ঘরে তো বসে থাকবে না। তো কী করে ইকোনমি না বাড়ে, এবং সবাই তো আর কৃপণ হবে না। সুতরাং আমাদের ইকোনমি বাড়ছেই, এটাকে ধরে তোমরা চলো, ঠিক আছে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই খালি বড় লোকরা বড় লোক হচ্ছে, খালি আদানি আম্বানিদেরই পয়সা বাড়ছে। তোমরা বাড়াও, তোমরা যখন জেনে গেছো এই ব্লু প্রিন্টটা যে আদানি আম্বানিদের তো পয়সা আছে, ওরা আরও পয়সা করবে, তাহলে ওদের কোম্পানিতে তোমরা কেন টাকা লগ্নি করছো না? ওরা তো সব পাবলিক লিমিটেড কোম্পানি, ওদের তো শেয়ার আছে সব মার্কেটে, যা ওদের কোম্পানিতে নিবেশ করো। বাঙালিদেরকে চিন্তাধারাটা একটুখানি বাড়াতে হবে। শুধুমাত্র এরকম বললেই হবে না বড় লোকরা খালি বড় লোক হয়, গরিবরা খালি গরিব হয়। বড় লোক হও, কে বারণ করেছে? তার আগে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, জ্ঞানটা অর্জন করো, নিজেরা একটুখানি ইন্টারেস্ট শো করো। বড় লোক হতে চাইছো, একটুখানি বেশি পরিশ্রম করো, একটুখানি নিজেদের কাজের বাইরে এই জিনিসগুলোকে নিয়ে খাটাখাটনি করো, একটুখানি গুগল করো। পার্টি পলিটিক্স, ক্রিকেট নিয়ে কেন এত আলোচনা? বাঙালিদের মধ্যে একটু টাকা পয়সা নিয়ে আলোচনা করো, মা বাবার সঙ্গে আলোচনা করো। এই যে একটা মানে কি বলবো, এই যে একটা সিস্টেম, এই যে একটা কালচার, নিজেদের ফ্যামিলির মধ্যে ব্যাপারটাকে ইনজেক্ট করো। বন্ধু বান্ধবদের মধ্যে একটু এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলো, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। নিশ্চয়ই এই ভিডিওটাকে, আমার লেখাগুলোকে তোমাদের মা বাবার সঙ্গে দেখিয়ে বুঝে ব্যাপারটা নিজেরা বুঝে ওনাদেরকে বোঝাবার চেষ্টা করবে, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।